4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্লান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে শ্রমিক। সরকারের কঠোর নজরদারির পরামর্শ, তৎপরতার কথা জানালেন মন্ত্রী। স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যদি কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি মমতাজ মোস্তফা এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী অর্থ বছরের বাজেট গতানুগতিক, সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা নেই বলছে বিশ্বব্যাংক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে, লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ। সাংসদ পুত্র রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার, অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং আজ পহেলা আষাঢ়, বাংলা ঋতুচক্রে বর্ষার আগমনের দিন। সবুজ হয়ে ওঠা প্রকৃতিতে বর্ষা বিলাসে মেতে উঠেছেন নিসর্গপ্রেমীরা। বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে এর মাধ্যমে নিশ্চিত হবে বছরে প্রায় 1.5 লাখ শ্রমিকের কর্মসংস্থান। তবে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে ও দক্ষ শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ রামরুর। সৌমিত্র শুভ্রর রিপোর্ট। অটোমোবাইলের কাজ শিখছে কেউ বা শিখছে মেশিনারিজের কাজ। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই শিক্ষার্থীদের চোখে স্বপ্ন পূরণের হাতছানি। কোর্সটা শেষ হলেই পাড়ি জমাবেন ভিন দেশে। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় বদলে যাবে পরিবারের আর্থিক অবস্থা। মালয়েশিয়ায় দীর্ঘদিন পর প্ল্যান্টেশন ছাড়াও অন্যান্য পেশায় বেসরকারিভাবে শ্রমিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন খবরে জোরালো হয়েছে তাদের স্বপ্ন। মালয়েশিয়ায় বাংলাদেশে যাওয়াটা এর আগে ছিল যতটুকু সুবিধা, তার সাথে এখন যদি দক্ষভাবে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাবো। প্রাইভেট কোম্পানিকে দিবে, ওই ক্ষেত্রে দিলে তারা যদি আমাদের কাছ থেকে মোটা অ্যামাউন্ট নেয় তাহলে তো আমাদের জন্য যাওয়া ঝামেলাকর হয়ে যাবে। 2006 থেকে 2009 সালে মোট 5 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় অভিবাসী হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এর মধ্যে 3 লাখই গিয়েছিলেন অবৈধভাবে। এতে ওই বছরের পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ করে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় সম্প্রতি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে দক্ষ জনশক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, নইলে অদক্ষ জনশক্তিকে রপ্তানি করা হলে অন্যান্য বারের মতো মালয়েশিয়ায় এই শ্রমবাজারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হিউজ একটা মাইগ্রেশন কস্ট আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে দেখি। তো এই ব্যাপারগুলোতে আমাদের শুরু থেকে এক ধরনের একটা স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যে কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। 2012 সাল থেকে দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো শুরু হলেও 3 বছরে মাত্র 7,000 শ্রমিক যেতে পেরেছেন। এমন বাস্তবতাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া অতিরিক্ত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। যেখানে সিলেকশন হবে তখন আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত, তাতে করে অনিয়ন্ত্রিতভাবে লোক যাওয়ার আর সুযোগ থাকবে না। বাইরা সভাপতি আরো জানালেন, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর থেকেই এজেন্সির মাধ্যমে শ্রমিকরা যেতে পারবেন। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। আগামী 6 জুলাইয়ের পর প্রেসিডেন্ট বারাক ওবামার স্থগিতাদেশের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিবাসী বিষয়ক আইনজীবীরা বলছেন, বৈধতা না দিলেও
কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টি অবাস্তব এবং এর বিরুদ্ধে আদেশ দেবেন আদালত। তাই অভিবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। Tonight I'd like to talk with you about immigration. গত বছর 20 নভেম্বর যুক্তরাষ্ট্রে থাকা 50 লাখ অভিবাসীর বহিষ্কারাদেশ বাতিল এবং তাদের বৈধতা দেওয়ার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাজনৈতিক দ্বন্দ্বে অভিবাসীদের ভাগ্য অনেকটাই অনিশ্চিতই রয়ে গেছে। 26টি রিপাবলিকান রাজ্য এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ মামলার শুনানির কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের 5ম সার্কিট কোর্ট নির্ধারণ করবেন 66% এশীয় সহ কাগজহীন অভিবাসীদের ভাগ্য। অভিবাসীদের বৈধতার পক্ষে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে দক্ষিণ এশীয় অভিবাসীদের সংগঠন দেশিস রাইজিং আপ অ্যান্ড মুভমেন্ট ড্রাম। বিভিন্ন স্টেটে কত পার্সেন্ট এপিআই কমিউনিটি আছে যারা এটার বেনিফিটেড হবে, কত পার্সেন্ট গভর্নমেন্ট রেভিনিউ আসবে, যে ফ্যাক্টটা গভর্নর শো করতে চাইছে যে স্টেটের জন্য হার্মফুল, আর আমরা দেখাতে চাচ্ছি স্টেটের জন্য কতটা ইনকাম বাড়বে উল্টা। এ ব্যাপারে ন্যাশনাল ইমিগ্রেশন লয়ার্স সদস্য এবং অভিবাসন বিষয়ক আইনজীবী মারিজান চেভেস্কির মতে আইনের ফাঁকে ওবামার নির্বাহী আদেশের অপমৃত্যু হতে পারে, তবে স্বতন্ত্রভাবে আইনি সহায়তায় বহিষ্কারাদেশ প্রাপ্তরা যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে পারেন বলেও মনে করেন তিনি। Directly connected to Bangladesh and nationals of Bangladesh, particularly in this situation today, can be easily helped. এদিকে অভিবাসন বিষয়ে দক্ষ বাংলাদেশি আইনজীবী নাজমুল আলম জানান, শুনানির ফলাফল যাই হোক কাগজহীন অভিবাসীদের শঙ্কিত হওয়ার কিছুই নেই। জুলাই 6th উইকে যে আর্গুমেন্টের জন্য যে তারিখটা তৈরি করা হয়েছে অথবা তারিখটা রেডি করা হচ্ছে, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে এটার যৌক্তিকতা কতটুকু, বেসিক্যালি দ্যাটস ইট। ইমিগ্রেশনে অ্যাকচুয়ালি কি এই লোকগুলাকে বৈধতা দেওয়া উচিত হবে কি হবে না, দিস ইজ নান অফ অ্যাকচুয়ালি দ্য কোর্ট বিজনেস। আশার কথা ওবামার নির্বাহী আদেশের আলোকে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে যথাযথ পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দিতে পারে, যার ফলে কাগজহীন অভিবাসীদের বৈধতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এমন পর্যালোচনা তুলে ধরেন। এছাড়াও একে গতানুগতিক এবং বৃহৎ বাজেট হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। অর্থ বছর 16তে আমরা কোন প্রকল্পগুলি শেষ করব বলে একটা লিস্ট অন্তত দেওয়া হয়েছে। তো আমরা আরো আশ্বস্ত বোধ করতাম যদি এই একই প্রকল্পগুলোতে গত বাজেট যখন শুরু হয়েছিল তখন কি অবস্থা ছিল এবং এই বাজেট শেষ করার পরে কতটা ফিজিক্যাল অগ্রগতি হয়েছে সে সম্পর্কে যদি তথ্য থাকতো। সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জেসগুলি ছিল, মূল চ্যালেঞ্জেসগুলো, এখানে কিন্তু এগুলি এখনো রয়ে গেছে। তার মধ্যে আপনার অননুমোদিত প্রকল্পের সংখ্যা এখনো প্রচুর, 860টি। প্রতীকী বরাদ্দ দেওয়ার যে একটি রীতি চালু হয়েছে বাংলাদেশে সেটি এখনো রয়ে গেছে। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেই মোট বরাদ্দ দিয়ে আমরা শুরু করি, বছর শেষে সেই বরাদ্দটা সাইজটা কমে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সেই সঙ্গে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। রোববার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের জন্য রোববার সেন্ট্রাল লন্ডনের পার্কলেন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। মিয়ানমার, ভারত, চীন, বাংলাদেশ, এই 4 দেশ মিলে আমরা যৌথভাবে আমাদের যোগাযোগ, কানেক্টিভিটি, অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছি, যেটা BCIM নাম দিয়ে আমরা সে ব্যবস্থা নিয়েছি। আমরা এই প্রতিবেশী দেশগুলির সাথে একটা সুসম্পর্ক রয়েছে, যোগাযোগের মাধ্যমে স্বাভাবিক উন্নয়ন করা একটাই লক্ষ্য, যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের উন্নতি করা। আমি একটা কথা প্রতিবেশীদের সাথে বলি যে আমাদের একটাই হচ্ছে কমন এনিমি,
এই কমন এনিমিটা কি? এটা হচ্ছে পভার্টি। পভার্টি হচ্ছে আমাদের কমন এনিমি। এর বিরুদ্ধে আমাদেরকে সকলে এক হয়ে ফাইট করতে হবে এবং বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে সেইভাবে। শুধু আমার নিজের দেশের কথা ভাবলে চলবে না, আমার প্রতিবেশী দেশ, নেইবারিং কান্ট্রি, তাদের কথা ভাবতে হবে যে আমরা এর বিরুদ্ধে ফাইট করব। বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 6 জন ব্রিটিশ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত 12 জুন ব্যক্তিগত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 জুন বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে তার। সময় সংবাদ, যুক্তরাজ্য। রাজনীতিতে পরাজিত নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি নেত্রী ভারত বিরোধিতা করবেন না এই অঙ্গীকার করে নতজানু হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। অহেতুক কতগুলি অসত্য কথা বলেছেন যার কোনো ভিত্তি নাই। তিনি নতজানু হয়ে মোদির সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাক্ষাৎকার কেউ বাধা দেওয়ার চেষ্টা করে নাই, যেটা তিনি বলেছেন। খালেদা জিয়া বলছেন তিনি ভারত বিরোধী দল নন। বিএনপির জন্মই হয়েছে ভারত বিরোধিতা এবং ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে। রাজধানীর নিউ স্কার্টনে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত বখতিয়ার আলম রনির মা সংসদ সদস্য পিনু খানের গাড়ি জব্দ করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, এমপি পুত্র রনির পিস্তল থেকেই গুলি বের হয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে। ঘটনাটি যেহেতু জনকণ্ঠ ভবনের কাছে সংঘটিত হয়, সেখানে আমরা সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি। সেই ফুটেজে এই গাড়িটির মুভমেন্ট ওখানে দেখা গিয়েছে এবং সেই গাড়িটি উদ্ধার করে আনা হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে 2 জন, অর্থাৎ ড্রাইভার ইমরান, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের কাছে যে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য দিয়েছে, রনি যে সমস্ত তথ্য দিয়েছে, তাতে আমরা নিশ্চিত হয়েছি যে এই গাড়িটিতেই তারা ওই সময় আরোহণ করছিল। ওই গাড়িটি ব্যবহৃত হয়েছিল প্রাডো গাড়িটি। সেই কালো রঙের প্রাডো গাড়িটি আমরা মূলত সিজ করে নিয়ে এসেছি। তো সেটিও আমরা সিসিটিভির সাথে মিলিয়ে দেখেছি যে সিসিটিভির ফুটেজে যে গাড়িটি দেখা গেছে এই গাড়িটি সেই গাড়িটি। দুপুরের সময় আরো থাকছে হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, 5 জন নিহত, সারা দেশে নিহত আরো 10 জন। পহেলা আষাঢ় আজ গান, কবিতা ও নৃত্যে বরণ করা হলো বর্ষাকে। আষাঢ়ের প্রথম দিন উপলক্ষে সবুজকে বাঁচানোর আহ্বান জানিয়ে বাংলা একাডেমি নজরুল মঞ্চে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসবের। এর কিছুক্ষণ পরে আকাশে মেঘ গুড়গুড় করে নেমে আসে মুষলধারে বৃষ্টি। বর্ষা ঋতুর প্রথম দিনে বৃষ্টি হয় খুশি নগরবাসীও। বাকিটা জেনে নেব শেখ জায়েদের কাছ থেকে। শাস্ত্রীয় মেঘ রাগে আমন্ত্রণ জানানো হয় বর্ষাকে, আর তখনই আকাশে শুরু হয় মেঘেদের ছোটাছুটি, যেন জানান দিচ্ছে বর্ষা শুরু। গান, কবিতা, নৃত্যে চলে বর্ষা বন্দনা। সুরতালে ফুটে ওঠে বর্ষার সৌন্দর্য এবং এই ঋতুতে বাঙালি জীবনের সুখ দুঃখের চিত্র। কিছুদিন আগেও যে গরমটা ছিল, অত্যন্ত অস্বস্তিকর একটা পরিবেশ ছিল, আর যখনই বর্ষার আগমন হলো, বৃষ্টি আসলো, সবার মনে একটা স্বস্তি ফিরে আসলো। বর্ষণে প্রকৃতি সেই সিক্ত হয়ে তার সজীবতা ফিরে পায়। সবসময় আমরা বর্ষার কাছ থেকে ভালো কিছুই চাই, সবার জন্যই বর্ষা ভালো কিছু বয়ে নিয়ে আসুক। বর্ষায় যেমন ফুল ফুটে পরিবেশটা সব সবুজে ছেয়ে যায়, অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। বর্ষাতে যেন আনন্দ আসে, আনন্দ অশ্রু হয়ে যেন না আসে। বর্ষা আমাদেরকে যে ফসল দেয় সেটি আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদের আনন্দেরও একটা বিষয়। আজকে ষড় ঋতুকেই হারিয়ে ফেলছি এই যে জলবায়ুর পরিবর্তনের কারণে। এটা আমাদের জন্য কিন্তু একটা দুঃখবহ সাংঘাতিক। কিছুক্ষণ পরই গুড়ু গুড়ু শব্দে মেঘ ভেঙে নেমে আসে বৃষ্টি। ঋতুর প্রথম দিনের এই বর্ষণকে স্বাগত জানান নগরবাসী। প্রথম দিন ঝুম বৃষ্টি হয়েছে, ডেফিনেটলি সবার কাছে ভালো লাগছে। আষাঢ় প্রথম দিনে বৃষ্টি এসে জানান দিয়ে গেল,
তাই খুব ভালো লাগছে। আমরা যে ঢাকায় সবাই বসবাস করি আমরা, তার চেয়ে আমাদের গ্রামের বর্ষা অনেক ভালো, আষাঢ়ের বর্ষা যাতায়াত করি, বর্ষা হয় সেটা যানজটে ভরা থাকে। এই দিনে সবার প্রত্যাশা প্লাবন বা ভাঙন নয়, বাঙালির জন্য বর্ষা হোক ফল ফসলের আশীর্বাদ। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকলে শুধু এই দুদেশই নয়, লাভবান হবে চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশের মানুষ। এমনটি মনে করেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী গো ইয়াজো। বাংলাদেশ আওয়ামী লীগের আমন্ত্রণে ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গো ইয়াজো। দুপুরে সোনারগাঁ হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং যোগাযোগ বাড়াতে আগ্রহী তার দেশ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কে কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সময় চীনের সঙ্গে সম্পর্কের কিছুটা ভাটা পড়লেও বর্তমানে এ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে তা আরও জোরালো হবে বলে আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকলে শুধু এই দুদেশই নয়, লাভবান হবে চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশ। চায়নার জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো আপনার গভীরতে নিয়ে যাওয়া, সেটা শুধু মাত্র পলিটিক্যাল লেভেল, পলিটিক্যাল লেভেল, কালচারাল লেভেল, সকল স্তরে আপনাদের কানেক্টিভিটি যোগাযোগ আমরা চালিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে চায়নার সঙ্গে আমাদের সর্বদিক থেকে একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ দমনে হাসিনা ও মোদী সরকারের অবস্থান এক হয়, খালেদা জিয়া আবারও তার ভারত বিরোধী পুরনো চরিত্রে ফিরে গেছেন। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ওলামা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। কষ্ট করে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, সেই খালেদা জিয়া আজকে ভিন্ন সুরে ভারত বিরোধিতা আবার শুরু করেছেন। হঠাৎ আবার ভারতের বিরোধিতা, এটা আমরা মনে করি তিনি আবার পুরনো চরিত্রে ফিরে যাচ্ছেন। কালকে এই সাক্ষাৎকারে স্পষ্ট প্রতিমান হয়েছে, জঙ্গিদের দ্বারা, জামাত দ্বারা তিনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, এই ভয়ে তিনি ভীত। বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই কোনো পর্যায়ে জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবেন না। জামাতবিহীন বিএনপি বা জামাতবিহীন জোট যদি করতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েই করতে হবে, কারণ বেগম খালেদা জিয়া জামাতের সঙ্গ কখনোই ত্যাগ করতে পারবেন না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আসন্ন রমজানে ইফতার পার্টির দাওয়াতপত্র পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা 11টার দিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইফতারের দাওয়াতপত্র নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান। এ সময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বেগম জিয়ার দাওয়াতপত্র গ্রহণ করেন। আগামী 21 জুন বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছেন বলে জানিয়েছে বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সভানেত্রীকে আমরা আমন্ত্রণ করতে এসেছি। প্রতি বছর এটা করা হয়ে থাকে। আমরা মনে করি যে পবিত্র রমজান উপলক্ষে আমরা যে রাজনীতিতে আমরা যে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সৌহার্দ্যমূলক রাজনৈতিক পরিবেশ আমরা যেটা চাই, এগুলো আমাদেরকে অনেকটা কাছে এনে দেয়। আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হিসাবে এই দাওয়াতপত্রটি গ্রহণ করেছি এবং যথারীতি আমি আমাদের সংগঠনের প্রাণপ্রিয় সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছিয়ে দেব। এটা রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে, ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব বৃদ্ধি করবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীর সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 25 মে রাজধানীর বকশীবাজারে আদালতে মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুনুর রশিদের সাক্ষ্য বাতিলের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। পরে আদালত তা খারিজ করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 18 জুন দিন ধার্য করেন। বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 41 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 12 অক্টোবর ধার্য করেছেন আদালত। হাসপাতালে ভর্তির কারণে মির্জা ফখরুল আদালতে অনুপস্থিত থাকায় আসামিপক্ষের আইনজীবী সময় আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন পরবর্তী দিন ধার্য করেন। 2013 সালের 2 মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজারে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই দিন রমনা থানায় ফখরুল সহ 37 জনের বিরুদ্ধে মামলা করেন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী। 2014 সালের 4 আগস্ট বিএনপি নেতা মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমানুল্লাহ আমান সহ 41 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 71 মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সোলাইমান মোল্লাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে সদর উপজেলার কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সোলাইমান মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে গতরাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই সময় সোলাইমান মোল্লাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শরীয়তপুরের কয়েকশো মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে 2010 সালে মামলা করা হয়। নরসিংদীতে নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলা বাজারের পাশ থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ওই কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে হাত পা বেঁধে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। নরসিংদী থেকে কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পেয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 জুন মেজ বোনের বাড়ি থেকে বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় 16 বছরের এই কিশোরী। এরপর টানা 10 দিন কোনো খোঁজ মেলেনি তার। নির্যাতিতার মায়ের অভিযোগ, সৈকত ও মেহেন্দি নামে 2 যুবকের নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় অপহরণের অভিযোগ করা হয়। তবে পুলিশের SI জুয়েল সৈকতকে আটক করেও ছেড়ে দেয়। জুয়েল পুলিশ আমার জানা না হাত দিয়ে দুটো টাইম না নিয়ে কলম দিয়া বলে, আপনি কি মহিলা শয়তান, এখানে আপনি কি 10 জন মানেন না, এই যে মেম্বার সেগুলো আছে এগুলি আপনি মানেন না, হারা সই তারা আপনি যেতেন না করে আপনি সই দেন, হারা ওই ব্যবস্থা করবেন একটা এ কই আপনি লাগে আমরা অগমাথা মশা লাগতো এটা কই আমার দম মহাসম গায়ে আমার সই লাগাইছে, সই লাগায় সকল ছাড়া দিছারা। নির্যাতিতা কিশোরী জানায়, দাসপাড়া মহল্লার সৈকত মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেওয়া সহ উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সৈকত মিয়া, মেহেদি সহ 5 জন তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়। শুধু আমি শুনতে পারছি, মানে অন্য বাচ্চার লোকরা বড় বড় বলতেছে বলে তখন আমার একটা ইনজেকশন মারছে। তারপর আমি আর কিছুই বলতে পারতাম না। যখন আমার জ্ঞান ফিরে আসছে, একটা ছোট্ট রুমের একটা বাথরুমের দরজা আর শুধু মেন দরজা ছাড়া কোনো ইয়া নাই, জানলা মালা কিছু নাই। ওদের কাছে পানি চাইলে ওরা গরম চা আমার মুখে ঢেলা দিত। তারপরে যদি আবার রিকোয়েস্ট করতাম তাহলে বরফের টুকরা মুখে দিয়ে মুখ বাইরে দিয়ে দিত। অনেক উঁচু থেকে আমার সিঁড়িতে হাসপায় নামাইতো, নামায় কখনো ট্রেনের রাস্তায় নিয়ে যাইতো, কখনো ব্রিজের উপর নিয়ে যাইতো, কখনো ছাদের উপর নিয়ে যাইতো। সৈকত বলে জোরে মারিস না, মেহেদি বলে জোরে মারা ফেলা। চিকিৎসকরা জানান, মেয়েটি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। সে এখনো পুরোপুরি খাবার খেতে পারছে না। আমরা তাকে লিকুইড জাতীয় খাবার দিয়ে তাকে কিছুটা স্টেবল এবং অন্যান্য স্যালাইন বা ফ্লুইড, অ্যান্টিবায়োটিক এবং ড্রেসিং যেটা করা দরকার সেগুলি দিয়ে মেন্টালি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে চিকিৎসাধীন কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আসামি ধরার ব্যাপারে এটা আমি অবগত নই, তবে যদি এরকম হয় থাকে ধরে ছেড়ে দেয় সেক্ষেত্রে এটা খতিয়ে দেখা হবে। যদি এরকম প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরীর মা রেহানা বেগম 9 জুন আদালতে 2 জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সময় সংবাদ, নরসিংদী। হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের দেবপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সিলেটগামী পণ্য বোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ 5 জন মারা যান। এই ঘটনায় আহত 2 জনের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শাহ আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের জৈন্তাপুরের গিলাতেল এলাকায়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের চালক ছিলেন তিনি। আমরা সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে আমরা এখানে এসে দেখি যে প্রাইভেট কার ওই ট্রাকের নিচে ঢুকে চ্যাপ্টার হয়ে গেছে। এখানে 5 জন লোকে স্পটেড, তাদের 2 জন মহিলা, 3 জন পুরুষ। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছায় পিকআপ সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। এছাড়া গাইবান্ধা ও রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো 3 জন নিহত হয়েছেন। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সকালে নগরীর 18টি বাজারে 6টি ভ্রাম্যমাণ আদালত মনিটরিং শুরু করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি টিম 3টি করে বাজার মনিটরিং করছে। প্রথম পর্যায়ে দোকানীদের কোনো ধরনের জরিমানা না করে শুধু সতর্ক করে দেয়া হচ্ছে। বিশেষ করে দোকানে মূল্য তালিকা টাঙানো, মাপে কম না দেয়া এবং পাইকারি ও খুচরা দামের মধ্যে ব্যাপক পার্থক্য যেন না থাকে, এ বিষয়গুলোর ওপর জোর দেয়া হচ্ছে। এই মনিটরিং রমজানেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরদের থেকে যে টালিটা দিচ্ছেন আমরা আরদের থেকে টালি পালে না, আমরা এখানে টাঙ্গা দিতাম। আরদের থেকে টালি নিতাম বলছে, যদি টালি না দেয় ম্যাজিস্ট্রেট সাহেবের ফোন করতাম বলছে আমাদের। দাম বাড়তে বেশি পারবো না, কমে বেশি পারবো না, কারণ রোজার মাসে পাল্লার মাপ ঠিক করে রাখার জন্য বলতেছে। সতর্কতামূলক সবাইকে বলে দেওয়া হচ্ছে যে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন আসব। আমরা মূল্য তালিকা টানাতে বলছি, আমরা বলছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাশাপাশি লিখে রাখতে, আর ক্রয় মূল্যের প্রমাণ হিসাবে যেন চালানগুলো। জিপির ভিত্তিতে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে জারিকৃত ভর্তি নীতিমালা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সকালে এ বিষয়ে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। পরে রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করা হয়। রুলে আগামী 4 সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে এই রুলের কারণে চলতি বছরের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমে কোনো বাধা হবে না বলেও জানান আদালত। আল কায়েদার অন্যতম সাবেক নেতা মুখতার বেল মুখতার লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা। 2 বছর আগে আলজেরিয়ার একটি গ্যাস ফিল্ডে হামলা চালিয়ে 40 বিদেশি নাগরিককে হত্যা করায় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় শীর্ষে উঠে যায় মুখতারের নাম। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগেও বেশ কয়েকবার মুখতারের মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়। তবে এবার পেন্টাগন জানিয়েছে তার অবস্থান নিশ্চিত করেই হামলা চালায় মার্কিন জোট বাহিনী। একসময়ের আল কায়েদার অন্যতম শীর্ষ এই নেতা পরে নিজের একটি জঙ্গি সংগঠন গড়ে তোলায় আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কোপা আমেরিকা জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করলো আসরের হট ফেভারিট ব্রাজিল। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। অন্যদিকে আরেক ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে ভেনেজুয়েলা। আসরের অন্যতম ফেভারিট কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে তারা। 8 বারের কোপা আমেরিকার শিরোপাজয়ী ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এবারের কোপা আমেরিকা মিশন শুরু হচ্ছে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে। গেল বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ব্রাজিলিয়ানদের মনে যে দগদগে ঘা তৈরি করেছিল তা যেন এখনো শুকায়নি। তারপরও প্রিয় দল সেলেসাওদের সমর্থন দিতেই যেন হলুদ সমুদ্র হয়ে উঠেছিল চিলির স্তাদিও মিউনিসিপাল বিসেন্তেনারিওর গ্যালারি।
ম্যাচের শুরুতেই মাত্র 3 মিনিটের মাথায় স্ট্রাইকার ক্রিশ্চিয়ান কুয়েভার গোলে লিড পায় পেরু। মাঠে দর্শকরা যেন তখনও ঠিকঠাকভাবে নিজের সিটেই বসেননি। তবে পেরুর সেই উৎসবকে মুহূর্তেই ধূলিসাৎ করে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সমর্থকদের মনের ভয়কে দূর করে বার্সা সতীর্থ দানি আলভেজের বাড়ানো বলে দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতা আনেন তিনি। ম্যাচে তখন সময় গড়িয়েছে মাত্র 5 মিনিট। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়ায় দুঙ্গার ব্রাজিল। 52 মিনিটে নেইমারের শট বারে লেগে ফিরে এলে দুশ্চিন্তার ছায়া ভর করে ব্রাজিলিয়ান শিবিরে। মাঝে অবশ্য পেরুর বেশ কয়েকটি আক্রমণ কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলের রক্ষণ দুর্গ। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে সেই নেইমারের অ্যাসিস্ট করা বলেই গোল করে ব্রাজিলিয়ান সমর্থকদের সব মনের ভয় দূর করেন বদলি খেলোয়াড় ডগলাস কস্তা। শেষ পর্যন্ত ওই 2-1 গোলের জয়ের পাশাপাশি পূর্ণ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকায় নিজেদের নবম শিরোপা জয়ের মিশন শুরু করলো নেইমার লুইসরা। আরেক ম্যাচে স্টাডিও এল টেনিয়েন্তে ভেনিজুয়েলার বিপক্ষে প্রত্যাশিত জয় দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো কলম্বিয়ান সমর্থকরা। সেই সাথে দলের সেরা তারকা রাদামেল ফ্যালকাও ও হ্যামেস রদ্রিগেজ থাকায় ফেভারিটও ছিল তারা। অবশ্য খেলার শুরুতে তারা ভেনিজুয়েলাকে চেপেও ধরেছিল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে কলম্বিয়ানদের অপেক্ষার প্রহরটা যেন বাড়ছিলই। প্রথমার্ধটা আক্রমণ পাল্টা আক্রমণে কাটলেও গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে ম্যাচের 60 মিনিটে গুয়েরার অ্যাসিস্ট করা বলে স্ট্রাইকার রন্ডন গোল করলে ভেনিজুয়েলার সমর্থকরা খুঁজে পান উৎসবে মেতে ওঠার উপলক্ষ। এরপর ভেনিজুয়েলা অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল বেছে নিলে বাকিটা সময়েও গোল আদায় করতে পারেনি হোসে পেকারম্যানের শিষ্যরা। ফলে কোপা আমেরিকার এবারের আসরে শুরুতেই হারের বেদনা সঙ্গী হয় কলম্বিয়ার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী অর্থবছরের বাজেট গতানুগতিক, সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা নেই বলছে বিশ্বব্যাংক। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে, লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ। সংসদপুত্র রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার। অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং আজ পহেলা আষাঢ়, বাংলা ঋতুচক্রের বর্ষার আগমনের দিন। সবুজ হয়ে ওঠা প্রকৃতিতে বর্ষা বিলাসে মেতে উঠেছেন নিসর্গপ্রেমীরা। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।